নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা একেবারে নতুন বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে বাংলা হরফ, বাংলা যে টাইপ, আজকে তো কম্পিউটারে বসে ডিটিপি করে আমরা বিভিন্ন ফ্রন্টকে আমরা নিয়ে চলে আসছি, কিন্তু এই বাংলা ভাষার বাংলার এইভাবে লেখা ছাপা ফ্রন্টটা কবে এসছিল, সেই তথ্যের সন্ধানে আজকে দৈনিক সংবাদ এর ক্যামেরা আজকে ঘুরছে। দেখুন, এখানে একেবারে রয়েছে দেবনাগরী অক্ষরের কিছু লেখাগুলো কিন্তু 1-2 বছর বা 1-2 শতক আগেকার নয়। আনুমানিক যেটা মনে করা হচ্ছে, এই লেখাগুলো এসছে প্রায় 250-300 বছর আগেকার ইতিহাস থেকে। কিন্তু বিশেষত্ব হলো এই যে প্রত্যেকটা যে লেখা, প্রত্যেকটা যে অক্ষর যেভাবে বিন্যাস হয়, অক্ষরকে যেভাবে টাইপ করতে হয়, অক্ষরকে যেভাবে সীসা গলিয়ে কিংবা লোহা গলিয়ে যেভাবে যে টাইপিং করা হয়েছিল, যে ফ্রন্টটা তৈরি করা হয়েছিল, সেই ফ্রন্টটা কিভাবে তৈরি হয়েছিল জানেন? চলুন আজকে সেই ইতিহাসটার দিকে আমরা একটু পা বাড়াই। আমরা যে জায়গাটা ঢুকছি সেটা একেবারে একটা সুড়ঙ্গ পথ। আনুমানিক এই সুড়ঙ্গ পথটা তৈরি হয়েছিল প্রায় 350 বছর আগে। ঠিক এই জায়গার মধ্য দিয়েই নিয়ে যাওয়া হতো আমাদের স্বদেশী বিপ্লবী যারা ছিলেন, তাদেরকে ঠিক এই পথ দিয়ে নিয়ে যাওয়া হতো। এখানটায় ছিল একটা অন্ধ কুঠুরি বলে একটা জায়গা ছিল, সে অন্ধ কুঠুরির মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হতো। আর আজকে সেই জায়গাটাই মানে সাজিয়ে গুছিয়ে একেবারে তৈরি করা হয়েছে ভারতের গুটেনবার্গের বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন সংস্কৃতি, তার যে শিল্পকলা, তার যে স্থাপত্য, সেই স্থাপত্যগুলোকে সেখানে তুলে ধরা হয়েছে। যিনি বাংলার হরফের স্রষ্টা, নামটা কিন্তু এখনো বলিনি। এই সেই সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথের দুদিকে এখন সেই স্ট্রাকচারটা তারা কোনোভাবে পরিবর্তন করেননি। স্ট্রাকচারটা একই রয়েছে। মানে আমি এখান থেকে খুব বেশি হলে 6 থেকে 7 ফুট উঁচু দিয়ে এই রাস্তা দিয়ে, মানে কতটা কষ্ট তখনকার দিনে করতে হয়েছে, যে রাস্তা দিয়ে তৎকালীন দিনে বিপ্লবী যারা ভারতের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের যাদের অবিস্মরণীয় যাদের ভূমিকা ছিল, তাদেরকে এই পথ দিয়ে নিয়ে যাওয়া হতো বিচারের জন্য। যাই হোক, আজকে ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন রেস্টোরেশনের মধ্যে তারা কিন্তু এই জায়গাটায় কিন্তু কোনোভাবে পরিবর্তন করেননি, কিন্তু না পরিবর্তন করেই সেখানে সেই পুরনো ইতিহাসকে সামনে রেখেই তারা যে জায়গাটা করেছেন, যে সেখানে যিনি বাংলা হরফের স্রষ্টা, সেই স্রষ্টার বিভিন্ন ব্যবহারিক সামগ্রী, তার বসত বাড়ি ইত্যাদিগুলোকে তারা এখানে বিভিন্ন ছবির মাধ্যমে তারা প্রকাশ করেছেন। আর এই যে ছবিগুলো যারা রেখেছেন, সেই ছবিগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে অন্ততপক্ষে 250 থেকে 300 বছর বা তার বেশি সময় ধরে কিন্তু এই ধরনের তাদের শিল্পকলা, তাদের ব্যবহার্য সামগ্রীগুলোকে সংগ্রহ করা হয়েছিল। আমরা বাংলা হরফ নিয়ে যখন আমরা চর্চা করতে শুরু করেছি, বাংলা হরফ নিয়ে বিভিন্ন আলোচনা যখন করছি, বিশেষ করে বাংলার গুটেনবার্গ শব্দটাকে আমি এখানে বারবার ব্যবহার করছি, কারণ গুটেনবার্গ যদি ইংরেজি যদি অক্ষর স্রষ্টা হয়ে থাকেন, তাহলে বাংলায় কিন্তু টাইপ স্রষ্টা বা অক্ষর স্রষ্টার নামটা আমি এতক্ষণ বলিনি, এবার নামটা বলি, পঞ্চানন কর্মকার। আশা করি কর্মকার শব্দটা শুনে আপনারা তো বুঝতেই পারছেন, সেই লোহা পেটাই, সেই কামারশালায় হাতুড়ি ঘা দেয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। কিন্তু জানেন কি, যে তরোয়ালে যারা যে পরিবার নাম লিখতেন, মানে তরোয়ালের গায়ে তারা নাম লিখতেন, আলীবর্দী খাঁয়ের তরোয়ালের গায়ে তারা নাম লিখেছিলেন, যে সেই তরোয়ালটা হলো আলীবর্দী খাঁয়ের। আর সেই নাম লেখা থেকেই শুরু হয়ে গেল বাংলা হরফ তৈরির এক সুবর্ণ যুগের সৃষ্টি হলো। কিভাবে সেই যুগটা এলো সেই নিয়ে আজকে পঞ্চানন কর্মকারের 5ম প্রজন্মের প্রিয়াঙ্কা মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন। আমরা প্রিয়াঙ্কাদির সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে বাংলা মুদ্রণ শিল্পে একটা
রেভলিউশন ঘটলো, একটা নবজাগরণ সৃষ্টি হলো। আজ থেকে 250 বছর আগের সেই ইতিহাসটার দিকে ফিরে তাকাই আমরা। প্রিয়াঙ্কাদি নমস্কার। আজকে এই যে পঞ্চানন কর্মকারের যেভাবে সৃষ্টি হলো, বাংলা হরফের, বাংলা অক্ষর বিন্যাস মুদ্রণ আকারে কিভাবে তৈরি হলো? পঞ্চানন কর্মকার যেমন আপনি বললেন, উনি নবাব আলীবর্দীর দরবারে কাজ করতেন। যখন লর্ড ওয়ারেন হেস্টিংস গভর্নমেন্ট ছিলেন তখন উনি এটা কম্পালসারি করে দিয়েছিলেন যে ব্রিটিশ অফিসিয়ালদের বাংলা শেখাটা খুবই প্রয়োজন, এবং সেই উদ্যোগেই একটা গ্রামার বই তারা লিখতে চেয়েছিলেন। কিন্তু ওনারা ভেবেছিলেন যে বাংলার যেই মানে টাইপ ফেসটা ওনারা বাইরে থেকেই, ব্রিটেন থেকেই বানিয়ে আনবেন। কিন্তু ইংলিশের টাইপ ফেস যতটাই সরল, যেমন ABCD, বাংলা টাইপ ফেস তো তা নয়, তার মধ্যে অনেক সূক্ষ্ম কাজ আছে। চন্দ্রবিন্দু, হর্ষই দীর্ঘই, শুধু অক্ষর না যুক্তাক্ষরের একটা খুব ইম্পর্টেন্স আছে আমাদের স্ক্রিপ্টে, কিন্তু সেইগুলো কোনো বাইরের ক্যালিগ্রাফিস্ট করে তুলতে পারেনি। তাই জন্য পঞ্চানন কর্মকারের ওনারা কাজ দেখে খুবই অভিভূত হন, এবং স্যার চার্লস উইলকিন্স, যিনি একজন ইংলিশ ওরিয়েন্টালিস্ট ছিলেন, উনিও একজন টাইপোগ্রাফি স্পেশালিস্ট ছিলেন, হ্যাঁ ফাউন্ডার ছিলেন, উনি ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স। উনি স্যার চার্লস উইলকিন্স পঞ্চানন কর্মকারকে অনেক বছর ধরে এই মানে ওনার কোনো ফর্মাল ট্রেনিং ছিল না, তাই স্যার চার্লস উইলকিন্সের আন্ডারেই উনি গাইডেন্স নিয়ে এই গুটেনবার্গ টেকনোলজি যেটার আপনি উল্লেখ করলেন, সেই টেকনোলজিটাই বছরের পর বছর শিখিয়ে প্রথম যেই হরফ সেটা পঞ্চানন কর্মকারের হাতেই তৈরি, এবং সেই হরফ থেকেই 1778-এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলার প্রথম বই, প্রথম গ্রামার বই ছাপা হয় ওনার টাইপফেস দিয়েই তৈরি। তো বাংলায় প্রথম মুদ্রণ আমরা কি বলতে পারি 1778? আপনারা বলছেন 1778টা কি ধরা হবে, না সংবাদ প্রভাকর যখন প্রথম কাগজটা বেরিয়েছে সেটা কি ধরা হবে? সমাচার দর্পণ হচ্ছে প্রথম কাগজ, যেটা মানে যেটা ইন্ডিয়ার প্রথম ভার্নাকুলার নিউজ পেপার বাংলা টাইপফেস থেকে তৈরি, সেটা 1818। সেটা অনেক পরে। পঞ্চানন কর্মকারের কাজ প্রথম মানে দেখা যায় গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, সেই ওই ব্যাকরণ বইয়ের মধ্যেই। এর আগেও এমন বাংলা লেখা হয়েছিল, সেটা বাংলায়, হ্যাঁ ওটা একটা অনুবাদের বই, এটা একটা ট্রান্সলেশন বই, ইংলিশ টু বাংলা বেসিক্যালি। ইংলিশ টু বাংলা হলো, বাংলা হরফগুলো তাতে কি, বাংলা হরফগুলো তারতেই প্রথম মানে ইউজড হয়। সেই বইটার জন্য, ওই ব্যাকরণ বইটার জন্যই পঞ্চানন কর্মকারকে ওনারা খুঁজে বের করেন, ওই ব্যাকরণ বইটা তৈরি করার জন্য। ওনার কাজ থেকে তারপর ওনারা রিয়েলাইজ করেন যে এবার মানে ওনার ওই ব্যাকরণ বইটা তো প্রথম বই, কিন্তু তারপর থেকে যে মানে টাইপফেসগুলো তৈরি হলো শুধু বাংলায় না, পঞ্চানন কর্মকার পরবর্তীকালে দেবনাগরী, ওড়িয়া এই সমস্ত টাইপফেসও ডেভেলপ করেছিলেন, এবং অনেক ট্রেনিং দিয়ে গেছিলেন ওনার পরবর্তী প্রজন্মকে, যাতে মানে ওনার পরেও এই মানে টাইপফেসের যে সূক্ষ্ম কাজটা ওনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই শ্রীরামপুরে প্রায় 40টার বেশি অক্ষর ভাষায় অক্ষর তৈরি হয়েছিল, এবং শুধু ভারতীয় ভাষা না, মানে বার্মিজ, চাইনিজ, জাপানিজ এরকম এশিয়ান ভাষাও আরও তৈরি হয়েছিল শ্রীরামপুর থেকেই। 250 বছর ধরে এই যে প্রত্যেকটা অক্ষর যেগুলো আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, যে এই অক্ষরগুলোকে আপনারা এখন তো আর সেগুলো হাতে দেওয়া সম্ভব হচ্ছে না, সেগুলো একদম পুরোপুরি প্রিজার্ভ করে রাখছেন, কীভাবে রাখলেন এই 250 বছর ইতিহাসটাকে? আসলে শ্রীরামপুরে আমাদের প্রেস অনেক সাল ধরেই ছিল। প্রায় 2003 সালে আমাদের প্রেসটা ডিমলিশ করে দেওয়া হয়। তারপরে আমাদের নিজস্ব যেই মানে আবাসনে আমরা থাকি শ্রীরামপুরে, সেইখানেই আমার বাবা খুব সযত্নের সাথে বছরের পর বছর রক্ষা করে এসছে। এটা আপনারা যেটা দেখছেন সেটা অনেকটাই একটা মানে এটা এক্সিবিশন, তাই অনেকটা একটা অর্গানাইজড ডিসপ্লে। আমাদের বাড়িতে এটা মানে জাস্ট নিজেদের পার্সোনাল ক্যাপাসিটিতে প্রিজার্ভ করা হতো। আমরা চেষ্টা করতাম যাতে কোনো ড্যাম্প বা রোদ্দুর না লাগে, তাই সেইভাবে এটা প্রত্যেক সপ্তাহে রেগুলার একটা মেনটেনেন্সের মধ্যে থাকতো। সেটা সমস্তটাই আমার বাবা করতেন, এবং ওনার পর এখন আমি চেষ্টা করছি যাতে আরও মানে এগুলো প্রফেশনালি প্রিজার্ভ করা যায়। তাই এই এক্সিবিশনটাই একটা হচ্ছে প্রথম স্টেপ। এবার আশা করছি আরও এটা এই মানে এই উদ্যোগের সাথে এটাকে আরও ভালোভাবে আরও প্রফেশনালি প্রিজার্ভ করা যাবে। বাংলা ভাষা রক্ষায় যে কর্মকার পরিবার, বর্তমানে আপনি দেখেন মল্লিক হয়ে গেছেন, কর্মকার বা মল্লিক পরিবার এই যে অগ্রণী ভূমিকা 250 বছরের বেশি সময় ধরে রয়েছে, এটাকে কি আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যেতে পারে না? আপনি কি মনে করেন বাংলা ভাষা কোথাও অবক্ষয় হচ্ছে?
হ্যাঁ, মানে এখন দেখুন, যেমন আমাদেরও আপনার আমার কথা বলতে বলতে আমরা অনেক ইংলিশ মানে শব্দের ইউজ করছি। তো সেটা হ্যাঁ, এখন ইংলিশ একটা মানে ইংলিশ কালচারের একটা চল আছে, যেটা প্রত্যেক যুগের সাথেই কোনো না কোনো চল আসে, আর এটা ইংলিশ একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমার মনে হয় যে মানে এই প্রিজার্ভেশনগুলো করা উচিত। আর এতদিন ধরে আমরা একটা প্রাইভেট ক্যাপাসিটিতে করে এসেছি, কিন্তু পঞ্চানন কর্মকারের, যদিও আমরা বংশধর, কিন্তু পঞ্চানন কর্মকারের কাজ তো একা আমাদের নয়, এটা পুরো মানে সমস্ত, শুধু বাঙালিদের না, মানে ভারতীয়দের সেলিব্রেট করা উচিত। কারণ কি, দেবনাগরী স্ক্রিপ্টও ওনার হাতেই, মানে দেবনাগরী টাইপফেসও ওনার হাতেই তৈরি, যার থেকে অন্যান্য প্রিন্টিংও সম্ভব হয়েছিল। তো আমার মনে হয় মানে এটা একটা পার্সোনাল কোনো সেলিব্রেশন বা প্রিজার্ভেশন নয়, এটা সবার, আর তাই জন্যই আমরা একটা পাবলিক এক্সিবিশনের থ্রু। আচ্ছা, আর ভারতের গুটেনবার্গের বংশধর আপনি, ভারতের গুটেনবার্গের তো এখনো পর্যন্ত সেরকমের মানে অথেন্টিক কোনো ছবি এখনো পর্যন্ত মানে থ্রু আউট এশিয়াটিক সোসাইটিও কোনো দিতে পারছে না। তো আপনাদের কাছে কোনো ছবি বা কিছু কি আছে? না, আনফর্চুনেটলি আমাদেরও পারিবারিক রেকর্ডসে সেরকম ছবি আমরা এখন অবধি পাইনি, কোনো তথ্যও পাইনি সেরকম ছবির। কিন্তু আমার মনে হয় যে ছবি ছাড়াও একটা মানুষকে মনে রাখা যায়। এখন তো সব ডিজিটাল এজ, এখন কথায় কথায় সবাই এক্সিবিশনের যেমন ছবি তুলে নিয়ে যাচ্ছে, ওনাকে আমরা ওনার কাজের থ্রুই মানে মনে রেখেছি, এবং ওনার উল্লেখযোগ্য যেই কাজটা, ওটাই এত লাস্টিং লেগেসি, ওটা ছবি ছাড়া আমরা মানে এগিয়ে নিয়ে যেতে পারবো অনেক বছরের পর বছর। এই মুহূর্তে আমার হাতে রয়েছে প্রায় 250 থেকে 300 বছর ওজনের একটা, নানা করে প্রায় 3-4 কিলো তো হবেই, একটা মোল্ড। এই মোল্ডটাই হলো গুটেনবার্গ টেকনোলজি, এটাকে বলা হয়। অর্থাৎ কীভাবে হরফ তৈরি হতো সেটা প্রিয়াঙ্কাদির কাছ থেকে একটু শুনে নেবো। দিদি, এই যে আমার কাছে একটা প্রায় নানা রকমের 5 কিলো ওজনের একটা বাটখারা সমান একটা জিনিসটা রয়েছে, আধুনিক টেকনোলজিতে কিন্তু এই সমস্ত আসবে না। কিবোর্ডের জিনিসটা কিন্তু তখন নয়, আজ থেকে 250 বছর আগেকার ইতিহাসের দিকে আমরা ফিরে তাকাচ্ছি। তো কিভাবে এই মোল্ডটা তৈরি হতো যদি ব্যাখ্যা করেন আপনি। এই মোল্ডটা থেকে হরফ তৈরি হতো। প্রথমে একটা যে ছোট্ট মানে যে মেটাল টিপের উপর অক্ষরটা তৈরি হতো, সেই মেটাল টিপটা তখন আর একটা সফটওয়্যার মেটালের উপর ইমপ্রিন্ট করা হতো, যেটাকে বলা হতো মেট্রিক্স টাইপ। প্রথমে পাঞ্চের উপর হচ্ছে অক্ষরটা খোদাই করা হতো, সেই পাঞ্চের ইমপ্রেশনটা দেওয়া হতো হচ্ছে মেট্রিক্স টাইপের উপর। সেই মেট্রিক্স টাইপটাই, ফর এক্সাম্পল যদি ধরুন ক শব্দটা, মানে ক অক্ষরটা আপনি নিয়ে এই মেট্রিক্স টাইপ, এই যেই সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনে মেট্রিক্স টাইপটা ফিট করে এই যে লোহার এটা আছে ওইটা এখানে আটকে দেওয়া হতো, তাহলে এই মেট্রিক্স টাইপটা ফিট হয়ে যেত। তার মধ্যে যেই হোলটা আছে, এই হোলটার সাথে অ্যাডজাস্ট করা হতো অক্ষরের প্লেসমেন্টটা। তারপর এই যে উল্টো দিকে এই ফাঁকটা আছে, এর মধ্যে গরম আগুনের মানে হ্যাঁ ডালা ঢালা হতো, কাঠকয়লা বা মানে কোনো কিছু, হ্যাঁ মিক্সড মেটালের, হ্যাঁ সেইটা। এবার সেটা মিক্সড মেটালের যেটা এখানে ঢালা হতো, সেইটা এই যে এই ফাঁকের মধ্যে দিয়ে যেই অক্ষরটা উল্টেই মেট্রিক্স টাইপের রাখা, সেই অক্ষরের টিপটা ওই ইমপ্রেশনটা পড়ে যেত। সেটা শুকিয়ে গেলে তখন এরমভাবে খুলে দিলেই বেরিয়ে আসতো হরফ, যেটা মুভেবল টাইপ। কিরম ভাবে খুলতো একটু দেখান না। এই যে এরমভাবে, তার মানে এখান দিয়ে বেরোতো তাহলে সেই অক্ষর না, এই যে এইখান দিয়ে যেখানে আগুনের ডালাটা ঢালা হতো, এইটা আর এইটা সিমেট্রিক্যাল। আচ্ছা, জমে গেলে যখন এটা রিলিজ করা হতো, এই সাইজেরই একটা হরফ বেরিয়ে আসতো, যেটা হতো মুভেবল টাইপ। তার মানে এই জায়গাটাই হলো বাংলা অক্ষরের জন্মক্ষেত্র, তাই তো বলতে পারি। হ্যাঁ, তার মানে আপনি বলছেন প্রায় 250 থেকে 300 বছর আগে বাংলা অক্ষরের জন্ম এখান থেকেই হয়েছিল। হ্যাঁ, এরকম কোনো এক হ্যান্ডমোল্ড থেকে। আজকে বাংলা অক্ষরের যে বিন্যাস, বাংলা অক্ষরের যে সৃষ্টি, আজকে তো বহু ফ্রন্ট আমরা ব্যবহার করেছি, রবীন্দ্র ফ্রন্ট বা রূপসী বাংলা ফ্রন্ট ইত্যাদি বহু ফ্রন্ট আমরা ব্যবহার করেছি, কিন্তু একদিনে কিন্তু ফ্রন্ট তৈরি হয়নি। এর মাঝখানে বহু পদ্ধতি আমরা অতিক্রম করে এসেছি। তো আজকে একেবারে আমরা ফিরে গেছিলাম বাংলা অক্ষরের জন্ম লগ্নের সূচনায়। ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে সন্দীপ বোস।